আচ্ছা দেখো, আমরা লাস্ট দিন সিপি আর সিভির ব্যাপারে আইডিয়া নিয়েছিলাম, তাই না? সিপি কি আর সিভি কি? সিভি হচ্ছে কনস্ট্যান্ট, সিপি হচ্ছে কনস্ট্যান্ট প্রেসারে কোনো একটা গ্যাসের টেম্পারেচার যদি আমি 1 কেলভিন ইনক্রিজ করি আর ওই গ্যাসটা যদি 1 মোল হয় তখন যতটুক হিট লাগে। আর সিভি হচ্ছে কনস্ট্যান্ট ভলিউমের। এখন আমরা এইটা লাস্ট দিন বলে আসছিলাম না যে সিপি আর সিভির ডিফারেন্স হচ্ছে আর। সো এইটা কীভাবে আসছে এটা একটু আমরা শর্টলি দেখি। সো সাপোজ আমরা এখানে আইসোবারিক প্রসেসের ব্যাপারে যদি বলি, আইসোবারিক প্রসেস, তো আইসোবারিক প্রসেসের যেটা হয় সেটা হচ্ছে উই নো ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিভি। এটা হচ্ছে আইসোবারিক প্রসেসের থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল এর অ্যাপ্লিকেশন। এখন এখানে আমি যে হিটটা দিচ্ছি এটা কি কনস্ট্যান্ট প্রেসারে দিচ্ছি না? অ্যান্ড আমরা দেখে আসছিলাম না যে ডিকিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এন সিপি ডিটি। এটা কিন্তু লাস্ট দিন দেখে আসছি, কারণ সিপির ডেফিনেশনই হচ্ছে যে কনস্ট্যান্ট প্রেসারে যতটুকু হিট দিবা পার মোলের জন্য আর পার কেলভিন ইনক্রিজের জন্য, তাই না? এটা ছিল সিপির ডেফিনেশন। তো ডিকিউ ইজ ইকুয়াল টু এন সিপি ডিটি। তাহলে এখানে ডিকিউ এর জায়গায় তুমি কত লিখতে পারবা? এন সিপি ডিটি। অ্যাগেইন আমরা এই ডিউর জায়গায় ডিউ ইকুয়ালস কত লিখছিলাম? ডিইউ ইজ ইকুয়াল টু হচ্ছে এন সিভি ডিটি, রাইট? লাস্ট দিন এটা দেখছিলাম। অ্যান্ড ডিইউ এর জায়গায় এখানে আমরা এন সিভি ডিটি লিখলাম। আর এখন দেখো এখানে আছে হচ্ছে পিডিভি। এখন এই পুরা প্রসেসটাতে কোন জিনিসটা কনস্ট্যান্ট? পি, প্রেশার হচ্ছে কনস্ট্যান্ট। এখন আইডিয়াল গ্যাসের ল হিসেবে উই নো পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এখন আমি যদি এটাকে বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো? আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করব হচ্ছে ধরো টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করি, তো ডিডি টি অফ পিভি ইজ ইকুয়াল টু ডিডি টি অফ এনআর টি। ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে পি কি কনস্ট্যান্ট না? সো এটাকে কি আমি ডিফারেন্সিয়েশনের বাইরে আনতে পারবো? সো এখানে আমি এটাকে বাইরে আনলাম। এখানে কি থাকে? ডিডি টি অফ ভি ইজ ইকুয়াল টু, আচ্ছা একটু দাঁড়াও। আচ্ছা, সো এখানে এই প্রসেসটাই হচ্ছে আমরা দেখতেছি যে পি ডিডিটি অফ ভি ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে এটা ক্যাপিটাল টি হবে, দিস ওয়ান। সো ডিডি ক্যাপিটাল টি অফ এনআরটি। এখন এন আর আর কি কনস্ট্যান্ট না? একটা গ্যাসের মোল নাম্বার তো আর চেঞ্জ করবো না আমি একটা প্রসেসে। সো এন আর কনস্ট্যান্ট, আর ওইটাও বাইরে আসলো। আর ডিডিটি অফ টি কত বলো? 1। আচ্ছা, সো এখান থেকে আমরা কি পাচ্ছি? পিডিভি, এখানে আবার স্মল টি লিখে ফেলছি, সরি, এটা হচ্ছে ক্যাপিটাল টি। পিডিভি ইজ ইকুয়াল টু কত আসবে? এন ক্যাপিটাল আর ডি ক্যাপিটাল টি। সো এখানে আমি এই কাজটা কেন করলাম? কারণ আমি এইখানে যে এক্সপ্রেশনটা দেখতেছি এখানে দুইটা আছে ডিটি, তো আমি এই ডিভিটাকেও ডিটিতে কনভার্ট করে ফেলছি আর কি, ঠিক আছে? তো এখন এখানে কত আসবে? এন সিপি ডিটি ইজ ইকুয়াল টু এন সিভি ডিটি প্লাস এন আর ডিটি। সো এখন বোথ সাইডে তুমি এই ডিটি আর এন কেটে দাও। সো এখান থেকে আমরা কি পাবো? সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর। অ্যান্ড এটা অলসো ইমপ্লাই করে যে কোনো সময় যে কোনো একটা গ্যাসের সিপি ইজ অলওয়েজ গ্রেটার দ্যান সিভি। এটা একটু কমন সেন্স দিয়ে বোঝা যায় যে সিপি হচ্ছে কনস্ট্যান্ট প্রেসারে যতটুক হিট লাগে আর সিভি হচ্ছে কনস্ট্যান্ট ভলিউমে যতটুক হিট লাগে। তুমি চিন্তা করো, তুমি যদি একটা সিলিন্ডারের মুখ আটকায় ফেলো তখন কি এটা কনস্ট্যান্ট ভলিউম হয়ে গেল না? এখন আমি এখানে যা হিট দিব পুরোটাই কি এখানে কোনো ওয়ার্ক করতে পারবে না। সো পুরোটাই এখানে ভিতরে ইন্টারনাল এনার্জি বাড়াবে, মানে টেম্পারেচার বাড়াবে আর কি। সো এর জন্য সিভি হচ্ছে কম। বাট আমি যদি এটাকে মুভমেন্ট করতে দিতাম, দ্যাট ইজ প্রেশার কনস্ট্যান্ট রাখার জন্য আমি তো এটাকে ফ্রিলি মুভ করতে দিই, তো তখন যেটা হবে তখন এই আমি যখন হিট দিব কিছু হিট এইটাকে উপরে উঠাইতে স্পেন্ড হয়ে যাবে, তাই না? সো তখন আমি এই সিপির ভ্যালুটা কি হবে? কম্পারেটিভলি সিভি থেকে বড় হবে। একটু বুঝা গেছে? সো সিপি হচ্ছে অলওয়েজই সিভি থেকে বড়। দ্যাট ইজ আমি যদি এইখানে এইটা কনস্ট্যান্ট প্রেশার রাখার জন্য আমি যদি এটার যে লিডটা আছে ওইটা যদি ফ্রিলি মুভ করতে দিই তখন আমার দেখা যাবে একটু হিট দিলে ওইটা এই ওয়ার্কের জন্য কিছুটা স্পেন্ড হয়ে যাবে। হ্যাঁ বলো। এই যে সিপি মাইনাস সিভি একটা পজিটিভ কোয়ান্টিটি, ঠিক আছে? সো সিপি ইজ অলওয়েজ গ্রেটার দ্যান সিভি। সো এখান থেকে আমরা একটা ফর্মুলা পেলাম, সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর, আর আরেকটা ইনফরমেশন পেলাম, সিপি ইজ অলওয়েজ গ্রেটার দ্যান সিভি।
কনস্ট্যান্ট ভলিউমে আমার যেহেতু এই লিডটা নড়াচড়া করে না, তো আমি যা হিট দিই পুরোটাই টেম্পারেচার কনভার্সনে ইউজড হয়, মানে টেম্পারেচার ইনক্রিজে ইউজ হয়। সো এর জন্য সিভির ভ্যালুটা কম্পারেটিভলি কম অলওয়েজ। আচ্ছা, এখন সিপি আর সিভি অ্যাকচুয়ালি কোন প্রসেসের সাথে খুব ক্লোজলি রিলেটেড? অ্যাডায়াবেটিক প্রসেস। সো আমরা এখন দেখবো অ্যাডায়াবেটিক প্রসেসে এই সিপি আর সিভির যে রেশিও গামা, ওইটার সাথে এটার কী রিলেশন। আমরা লাস্ট দিন বলে আসছিলাম সিপি বাই সিভি হচ্ছে গামা, এটা মনে আছে না সবার? সিপি বাই সিভিকে আমরা বলি রেশিও অফ টু মোলার স্পেসিফিক হিটস হুইচ ইজ গামা। আচ্ছা, এখন দেখো অ্যাডায়াবেটিক প্রসেস, অ্যাডায়াবেটিক প্রসেসে কি জিরো হয়? কোন জিনিসটা জিরো থাকে অ্যাডায়াবেটিক প্রসেসে? ডিকিউ বা ডেল কিউ। অ্যাডায়াবেটিক প্রসেসে আমাদের থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। এখানে ডিকিউ হচ্ছে জিরো, সো আমরা পাবো ডিইউ প্লাস ডিডাব্লিউ, আর ডিডাব্লিউ হচ্ছে কে? পিডিভি। এটুকু বুঝছো সবাই যে জিরো ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিভি অ্যাডায়াবেটিক প্রসেসে। আচ্ছা, এখন ডিইউ ইজ ইকুয়াল টু কত? এন সিভিডিটি। ডিইউ এর ফর্মুলা হচ্ছে এন সিভিডিটি, আর ডিকিউটা হচ্ছে এন সিপিডিটি। সো এখানে ডিইউ ইজ ইকুয়াল টু হচ্ছে এন সিভিডিটি। আর এখন এইখানে যে তোমার আমরা আইডিয়াল গ্যাসের জন্য কি জানি? পিভি ইজ ইকুয়াল টু হোয়াট? এনআরটি। এখন আমি আগের বারের মতো এখানে আবার ডিফারেন্সিয়েশন করব বোথ সাইডে। ধরো টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতেছি, ডিডিটি অফ পিভি ইজ ইকুয়াল টু ডিডিটি অফ, হ্যাঁ বলো। আমি তো আনি নাই তো। সো এখানে আসে হচ্ছে ডিডিটি অফ পিভি ইজ ইকুয়াল টু ডিডিটি অফ এনআরটি, ঠিক আছে? আচ্ছা, এবার কি আগের বারের মতো তুমি পি কে বাইরে আনতে পারবা? মানে অ্যাডায়াবেটিক প্রসেসে কি প্রেশার কনস্ট্যান্ট? এটা তো আইসোবারিক না। সো ডিফারেন্সিয়েশন একটা রুল আছে যেটাকে বলে চেইন রুল। যারা ডিফারেন্সিয়েশন পারো, এটা পারার কথা, সরি চেইন রুল না, সরি এটা হচ্ছে ইউভি। মানে আমি ডিডিএক্স অফ ইউভি ইজ ইকুয়াল টু হচ্ছে, এটা হচ্ছে সেলুনে চুল কাটার মতো। মানে ধরো তোমরা দুইজন সেলুনে চুল কাটতে গেছো, তা এই ফার্স্টে একজন বসে থাকবে, আরেকজনের চুল কাটা হবে, প্লাস পরে আরেকজন বসে থাকবে, আরেকজনের চুল কাটা হবে, ঠিক আছে? এটা হ্যাঁ, তিনজন থাকলেও সেম, বুঝছো? আচ্ছা, এখন এইখানেও তাই। দেখো পি কে বাইরে রাখলাম, ডিডি ক্যাপিটাল টি অফ ভি প্লাস ভি কে বাইরে রাখলাম, ডিডি ক্যাপিটাল টি অফ পি ইজ ইকুয়াল টু এন তো কনস্ট্যান্ট, আরও কনস্ট্যান্ট, সো এটা হবে এন আর ডিডিটি অফ টি উইচ ইজ 1। সো আমরা এখান থেকে পি ডিভি প্লাস ভিডিপি ইজ ইকুয়াল টু পাচ্ছি এন আর ডিটি। সো এখান থেকে দেখো যে দাঁড়াও, আগে হচ্ছে এখানে ডিইউ ইজ ইকুয়াল টু এন সিভিডিটি লিখি, আর হচ্ছে আরেকটা কাজ করি ডিআর, হ্যাঁ এইখানে এই যে ডিটির ভ্যালুটা আমরা এখান থেকে বের করি। দেখো ডিটি ইজ ইকুয়াল টু কত? পিডিভি প্লাস ভিডিপি ডিভাইডেড বাই এন আর। সো এখন তুমি ওই ভ্যালুটা এখানে বসাবা। ডিটি হচ্ছে পিডিভি প্লাস ভিডিপি ডিভাইডেড বাই এন আর প্লাস পিডিভি, বুঝা গেছে? আচ্ছা, এখন এই এন আর এই এন কি কাটা, চার দিয়ে বোথ সাইডে যদি মাল্টিপ্লাই করো তাহলে তুমি পাবা 0 ইজ ইকুয়াল টু পি সিভি ডিভি প্লাস ভি সিভি ডিপি প্লাস পি আর ডিভি, বুঝছো? আচ্ছা, এখন আর ইজ ইকুয়াল টু কত? একটু আগে দেখে আসছি না, সিপি মাইনাস সিভি। সেখানে আর এর জায়গায় তুমি সিপি মাইনাস সিভি লেখো, সিপি মাইনাস সিভি। আচ্ছা, এখন দেখো তো একটা টার্ম কাটা যায়। 0 ইজ ইকুয়াল টু এখানে আসে পি সিভি ডিভি প্লাস ভি সিভি ডিপি প্লাস পি সিপি ডিভি মাইনাস পি সিভি ডিভি। এটা আর এটা কি সেম,
মাইনাস আছে, কেটে দিলাম। তো এখন এখান থেকে কি পাওয়া যাচ্ছে যে ভি সিভি ডিপি প্লাস পি সিপি ডিভি ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, আমি যদি বোথ সাইডে সিভি দিয়ে ডিভাইড করি তাহলে তো এটা সেমই থাকবে, তাই না? আমি যদি এখানে ধরো সিভি দিয়ে ডিভাইড করলাম আর আরেকটা সিভি এটার নিচে আসলো, আর 0কে সিভি দিয়ে ডিভাইড করলে তো 0ই থাকে। এখন এই সিপি বাই সিভিটা কত? গামা। সো এখানে আমি গামা লিখে দিতে পারি। সো আমরা কি পেলাম? ভিডিপি প্লাস পি গামা ডিভি ইজ ইকুয়াল টু 0। বুঝছি সবাই? এখন এখানে দেখো ভি এর সাথে ডিপি আছে, আবার পির সাথে ডিভি আছে, যেটা আমাদের মানে আমরা এটা প্রেফার করি না। আমরা চাই ডিপির সাথে যদি পি থাকতো আর ডিভির সাথে যদি ভি থাকতো বেটার হতো, তাই না? সো আমরা একটা কাজ করি, বোথ সাইডে পিভি দিয়ে ডিভাইড করে দিই। সো পিভি দিয়ে ডিভাইড করলে কি পাবা? ডিপি বাই পি, আর এখানে কি পাবা? গামা ডিভি বাই ভি ইজ ইকুয়াল টু 0। বোথ সাইডে পিভি দিয়ে ডিভাইড করছি, ঠিক আছে? ডিপি বাই পি প্লাস গামা ডিভি বাই ভি ইজ ইকুয়াল টু 0। লাস্টের আগের লাইন হচ্ছে এইখানে এই যে আমি বোথ সাইডে সিভি দিয়ে ডিভাইড করছি, সো একটা গামা আসছে, আর দেন আমি বোথ সাইডে পিভি দিয়ে ডিভাইড করছি, সো ডিপি বাই পি প্লাস গামা ডিভি বাই ভি আসছে। বুঝছো? জাস্ট ডিভিশন আর কি। এই লাইনটা বুঝছো? তারপর সিভি দিয়ে ডিভাইড করো, সো সিপি বাই সিভি গামা হয়। বুঝছো? এই পর্যন্ত আসছে না সবার? আচ্ছা, এবার তুমি বোথ সাইডে ইন্টিগ্রেশন করো। ওকে, এখন একটু পরের পেজে যাওয়া লাগবে। এই পর্যন্ত আগে লেখো। আচ্ছা, আমি এখানে লিখি যে ইন্টিগ্রেশন অফ ডিপি বাই পি প্লাস গামা। আচ্ছা, এক কাজ করি, এভাবে লেখো আগে যে ডিপি বাই পি ডিপি বাই পি আর হচ্ছে গামা ডিভি বাই ভি। ডিপি বাই পি আর ধরো গামা, ওইটাকে আমি সাইডে এই পাশে নিয়ে আসলাম, ডিভি বাই ভি। এখন বোথ সাইড ইন্টিগ্রেশন করে দাও। আচ্ছা, ইনিশিয়ালি প্রেশার কত ছিল আমার? P1, মানে যে কোনো কিছুতে আমার ইনিশিয়ালি প্রেশার কত? P1, আর ফাইনাল প্রেশার কত? P2। আবার এখানে ভি কত? V1 আর ফাইনালি V2। মানে আমি ধরলাম যে একটা অ্যাডায়াবেটিক প্রসেসে প্রথমে কোনো একটা গ্যাসের প্রেশার ছিল P1 আর ভলিউম ছিল V1। কিছুক্ষণ পর একটা অ্যাডায়াবেটিক প্রসেস হলো, যে একটা এক্সপ্লোশন হলো সাপোজ, তারপর এটার প্রেশার হয়ে গেছে P2 আর ভলিউম হয়ে গেছে V2। ঠিক আছে? আচ্ছা, ডিপি বাই পি এর ইন্টিগ্রেশন জানো? লন পি। ঠিক আছে, লন পি। আর ডিভি বাই ভি এর ইন্টিগ্রেশন লন ভি। সো এটা আসে লন P2 বাই P1। এখানে অ্যাবসোলুট ভ্যালুটা দরকার নেই, বাদ দাও, আর এটাও বাদ দিয়ে দাও, ইজ ইকুয়াল টু মাইনাস গামা লন V2 বাই V1। ক্লিয়ার? আচ্ছা, লনের সামনে পাওয়ার থাকলে ওইটা কি ভিতরে, মানে সরি, লনের সামনে নাম্বার থাকলে ওটা কি ভিতরে পাওয়ার হিসেবে নেওয়া যায় না? আচ্ছা, তার আগে একটু এক কাজ করি, ইন্টিগ্রেশন যেহেতু এখানে করছি। আচ্ছা শোনো, এটা এই লাইনটা মুছো। আমাদের এখানে লোয়ার লিমিট আপার লিমিট দরকার নেই, আমরা এইটা প্রুফ করতেছি না। এইটুকু একটু কেটে দাও, এরকম রাখো যে ডিপি বাই পি কে ইন্টিগ্রেশন করলে লন পি মাইনাস গামা ডিভি বাই ভি কে ইন্টিগ্রেশন করলে লন ভি। আর যে কোনো ইন্টিগ্রেশনে লাস্টে একটা কনস্ট্যান্ট অ্যাড করতে হয়। ঠিক আছে? মানে একটা ইন্টিগ্রেশন করার পর যে কোনো এক সাইডে একটা কনস্ট্যান্ট অ্যাড করতে হয়। এটা যখন ইন্টিগ্রেশন পড়াবো তখন দেখবা, মানে ইনডেফিনিট ইন্টিগ্রাল যদি করি তো তখন এখন দেখো এখানে কি আসতেছে, লন পি প্লাস গামা লন ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। লনের সামনে যদি কোনো কিছু থাকে ওইটাকে ভিতরে নিলে কি হবে? পাওয়ার, তাই না? সো ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আর দুইটা লন যদি অ্যাড থাকে ওটাকে একসাথে কীভাবে লেখা যায়? মাল্টিপ্লিকেশন। সো লন পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। সো এইটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডেফিনেটলি পিভি টু দি পাওয়ার গামা নিজেও কনস্ট্যান্ট। বুঝা গেছে? আবার বলি, ইন্টিগ্রেশন করলাম ডিপি বাই পি এর ইন্টিগ্রেশন লন পি
মাইনাস গামা ডিভি বাই ইন্টিগ্রেশনের এটার ইন্টিগ্রেশন হচ্ছে লন ভি সাম কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটা কত আমরা জানি না, দেন এটাকে সাইড চেঞ্জ করলাম, এইটাকে পাওয়ার হিসেবে নিলাম, দেন দুইটাকে মাল্টিপ্লাই করলাম, মানে মার্জ করলাম আর কি, মাল্টিপ্লাই করলাম। বোঝা গেছে এটা? সো অ্যাডায়াবেটিক প্রসেসে পিভি টু দি পাওয়ার গামা কি হয়? কনস্ট্যান্ট হয়, ঠিক আছে? সো অ্যাডায়াবেটিক প্রসেসের খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি হচ্ছে পিভি টু দি পাওয়ার গামা ইজ এ কনস্ট্যান্ট। আমরা যেমন বয়েলস লতে পড়তাম না, পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, পি ওয়ান ভি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু ভি টু, এখানে তুমি পড়বা পি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু পি টু ভি টু টু দি পাওয়ার গামা, ঠিক আছে? আচ্ছা, এইখান থেকে আমরা ফার্দার অন্যান্য রিলেশনগুলো বের করতে পারি। আমরা এখানে পি আর ভি এর মধ্যে রিলেশন দেখলাম, আমি যদি ধরো ভি আর টি এর মধ্যে দেখতে চাইতাম, তখন এই পিটাকে আমি কিসে কনভার্ট করতাম? টিতে। সো এখন ওইটা কীভাবে করবা? দেখো, পিভি ইজ ইকুয়াল টু হচ্ছে এনআর টি, তাহলে পি সমান কত? এনআর টি বাই ভি। সো এখানে তুমি ওইটা লেখো যে এনআর টি বাই ভি ইন্টু ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু হচ্ছে সাম কনস্ট্যান্ট। আচ্ছা, এনআর নিজেও তো কনস্ট্যান্ট, তাই না? সো আমি এইটা বাদ দিয়েও বলতে পারি টি ভি টু দি পাওয়ার গামা বাই ভি ইজ সাম কনস্ট্যান্ট, মানে এটা ধরো অন্য কোনো একটা কনস্ট্যান্ট, বাট কনস্ট্যান্ট তো। আর এটাকে তারপর কি লেখা যায় পরের লাইনে, যে টি ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইজ আ কনস্ট্যান্ট। সো অ্যাডায়াবেটিক প্রসেসে পিভি টু দি পাওয়ার গামা হচ্ছে একটা কনস্ট্যান্ট, টি ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান হচ্ছে কনস্ট্যান্ট। একই কনস্ট্যান্ট না, ডিফারেন্ট, বাট ভ্যালুটা অলওয়েজ ফিক্সড থাকে। আবার আমি যদি পি আর টি এর মধ্যে দেখতে চাইতাম, তখন ভিকে কিসে কনভার্ট করতে হতো? টিতে। তো এখান থেকে দেখো ভি ইজ ইকুয়াল টু কত? এনআর টি বাই পি। সো আমি এটাকে কী লিখতে পারি? পি ইন্টু এনআর টি বাই পি হোল টু দি পাওয়ার গামা ইজ এ কনস্ট্যান্ট, অ্যান্ড দেন এখান থেকে এই এন আর আর তো কনস্ট্যান্ট, ওদের না লিখলেও হয়। সো পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা ইন্টু টি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট, অ্যান্ড দেন আমি লিখতে পারি টি ইন্টু পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা বাই গামা ইজ এ কনস্ট্যান্ট, ঠিক আছে? মানে আমরা তিনটা রিলেশন বের করছি। অ্যাডায়াবেটিক প্রসেসে পিভি টু দি পাওয়ার গামা একটা কনস্ট্যান্ট হয়, টি ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান এটা আরেকটা কনস্ট্যান্ট এক্সপ্রেশন, আবার টি ইন্টু পি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা বাই গামা এটা আরেকটা কনস্ট্যান্ট এক্সপ্রেশন। মুখস্থ করা লাগে না, আমি জাস্ট এইটা মনে রাখি, পরীক্ষা যখন আসবে আমি এটাকে এইখানে কনভার্ট করে নেব আর এটাকে এখানে কনভার্ট করে নেব। এগুলো থেকে ডিরেক্টলি ম্যাথ আসে, ঠিক আছে? যে একটা অ্যাডায়াবেটিক প্রসেসে প্রথমে টেম্পারেচার ছিল এত, প্রেশার ছিল এত, তো পরের টেম্পারেচার এত হলে প্রেশার কত, তো তোমার তখন এই ফর্মুলাগুলো লাগবে। বাট তুমি মুখস্থ করবে না, তুমি এইটা মনে রাখবা যে পিভি টু দি পাওয়ার গামা একটা কনস্ট্যান্ট। এনআর তো আরেকটা কনস্ট্যান্ট, তাই না? সো আমি যদি ওইটাকেও রাইট সাইডে নিয়ে আসি, এটা আলটিমেটলি আরেকটা কনস্ট্যান্টই হবে। সো এর জন্য এটা না লিখলেও হয়, বুঝছো? না, অ্যাডায়াবেটিকের টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে না, অ্যাডায়াবেটিকে এনট্রপি কনস্ট্যান্ট থাকে। অ্যাডায়াবেটিকের টেম্পারেচার খুব র্যাপিডলি চেঞ্জ হয়। সো এই তিনটা এক্সপ্রেশন বোঝা গেছে। সো আমরা একটু পরের পেজে এটাকে আবার বুঝায় লিখি যে ফার্স্ট অফ অল পিভি টু দি পাওয়ার গামা ইজ এ কনস্ট্যান্ট, ওকে? সো এটাকে আমি কীভাবে লিখতে পারি? যে পি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু পি টু ভি টু টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু ডট 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 পি এন ভি এন টু দি পাওয়ার গামা। মানে যে কোনো প্রেশার আর ভলিউম দাও, এই ভ্যালুটা অলওয়েজ সেম থাকবে একটা অ্যাডায়াবেটিক প্রসেসে, ঠিক আছে? ধরো একটা অ্যাডায়াবেটিক প্রসেসে প্রথমে প্রেশার ছিল, আমি বললাম 2 অ্যাটমসফেরিক প্রেশার, আর তার ভলিউম ছিল 3 লিটার, আর ওই গ্যাসটার গামা হচ্ছে 1.4। এখন একটা অ্যাডায়াবেটিক প্রসেসের পর ওই গ্যাসটার ভলিউম যদি ডাবল হয়ে যায়, দ্যাট ইজ 6 লিটার হয়, তখন তার প্রেশার কত? তো তুমি এইভাবে বের করবা যে 2 ইন্টু 3 টু দি পাওয়ার 1.4 ইজ ইকুয়াল টু, আমি এই প্রেশারটা জানি না, সো পি ইন্টু 6 টু দি পাওয়ার 1.4, দেন এখান থেকে তুমি পি বের করবা। ক্লিয়ার? এটা অ্যাডায়াবেটিক প্রসেসের ম্যাথ খুবই সোজা, জাস্ট এইরকম ছোটো ম্যাথই আসে। পুরো থার্মোডাইনামিক্সের সব ম্যাথই অ্যাকচুয়ালি খুব স্মল, এরকম ছোট ফর্মুলার ম্যাথ। আচ্ছা, এরপর
টি ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, এটা ইজ ইকুয়াল টু কত? একটা কনস্ট্যান্ট। সো এটাকে আমি লিখতে পারি টি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু টি টু ভি টু টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু ডট 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 টি এন ভি এন টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। আচ্ছা, এখন তোমরা এটা করো তো, যে আমি কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য বললাম যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ইনিশিয়াল টেম্পারেচার ছিল 25 ডিগ্রি সেন্টিগ্রেড, ভলিউম ছিল 4 লিটার। এখন একটা অ্যাডায়াবেটিক প্রসেসের পর এটার টেম্পারেচার যদি 30 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, ভলিউম কত কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জন্য? জাস্ট এই যে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। না, দুই সাইডে যদি একই, ও আচ্ছা আচ্ছা, না না, কেলভিনে নেওয়া লাগবে, হ্যাঁ, কারণ সেলসিয়াস আর কেলভিনের মধ্যে রিলেশনটা লিনিয়ার না। মানে এটা তুমি ধরো এটা যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড হইতো তখন এক্সট্রা সাইড 0 হয়ে যেত না, এর জন্য আমরা সবসময় কেলভিনে নিব। বাট ভলিউমটা তোমার আর মিটার কিউবে নেওয়া লাগবে না, ওইটা তুমি ওরকম রাখতে পারো। আর হচ্ছে হ্যাঁ, সবাই করো এটা। গামা তো বলা যাবে না, তুমি চিন্তা করে দেখো কত হবে। কার্বন ডাইঅক্সাইড গ্যাস কেন বলছি চিন্তা করে দেখো। কার্বন ডাইঅক্সাইড গ্যাস কি মনোঅ্যাটমিক না ডাইঅ্যাটমিক না পলিঅ্যাটমিক? অ্যান্সার কত আসে? অ্যান্সার আসে হচ্ছে 3.80, রাইট? তোমার এখানে যে টেম্পারেচার হচ্ছে 298 প্রথমে, 25 ইন্টু ভলিউম হচ্ছে 4 টু দি পাওয়ার, কার্বন ডাইঅক্সাইডের গামা কত? 4/3 গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু, এখানে এই টেম্পারেচারটা কত? 273 প্লাস 30 ইন্টু ভলিউম আমি বের করবো, এটা সাপোজ এক্স টু দি পাওয়ার গামা কত? 4/3 মাইনাস 1। সো এটা হ্যাঁ, সেটা কত আসে? 3.805। ওকে, থ্রি পয়েন্ট নাইন ফাইভ কি হবে? গামা কত বসেছে? 4/3, তো গামা তো 4/3 কার্বন ডাইঅক্সাইডের। এটা তোমার পলিঅ্যাটমিক না, সো এখানে গামা হচ্ছে 4r/3r, 4/3, যে লাস্ট ক্লাসে লেখাইছিল। আচ্ছা, সো বোঝা গেছে যে কেন অ্যাডায়াবেটিক প্রসেসে পিভি টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট হয়। এখন আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমরা যখন আইসোথার্মাল প্রসেস পড়ছিলাম, আইসোথার্মাল প্রসেস বা সমষ্ণ প্রক্রিয়া, মানে যেখানে টেম্পারেচার ফিক্সড বা ডিইউ হচ্ছে 0। সো আইসোথার্মাল প্রসেসে পিভি কার্ভটা কীরকম হয়েছিল? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, তাই না? যেটা হচ্ছে আমাদের পি, এটা পি না, এটা হচ্ছে ভি, আর এটা হচ্ছে পি। আমরা সবগুলো পি ভার্সেস ভি আঁকছিলাম না? দেখো তো একটু খাতায়, পি ভার্সেস ভি ছিল। আচ্ছা, সো এই গ্রাফটা কীরকম হইতো? এরকম। এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, বিকজ ফর আইসোথার্মাল প্রসেসও হচ্ছে আমাদের বয়েলস ল অ্যাপ্লিকেবল, রাইট? যে পিভি এটা কনস্ট্যান্ট, আর যে কোনো এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটা অ্যাকচুয়ালি একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা ইন্ডিকেট করে, ঠিক আছে? আমরা যখন কনিক পড়বো তখন দেখবো যে যে কোনো একটা কনিকের ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস 2hxy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তো এইখানে যখন মানে এরকম একটা ইকুয়েশনে যখন এইচ স্কোয়ারের ভ্যালু গ্রেটার দ্যান এবি হয়, তখন এটা হচ্ছে একটা হাইপারবোলা হয়। ওকে, এটা ম্যাথে আছে। তো এইখানে এই যে এ আর বি যখন 0 আর এইচ যখন হাফ, তখন এটা ওই হাইপারবোলাই হয়, বুঝছো? এটা ম্যাথে আছে, যারা যখন আমরা কনিক করব তখন এটা শিখব।
আচ্ছা, সো এখানে গ্রাফটা কীরকম, এই টাইপের। এখন অ্যাডায়াবেটিক প্রসেসের জন্য এই গ্রাফটা কীরকম হবে? অ্যাডায়াবেটিক প্রসেসে তো পিভি সমান কনস্ট্যান্ট না, অ্যাডায়াবেটিক প্রসেসে হচ্ছে পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, ঠিক আছে? অ্যাডায়াবেটিক প্রসেস এখানে যে ফর্মুলা অ্যাপ্লিকেবল হয় সেটা হচ্ছে পিভি টু দি পাওয়ার গামা ইজ সাম কনস্ট্যান্ট, সেটা হচ্ছে ভি, এটা হচ্ছে পি। এখন কথা হচ্ছে এটা দেখতে কেমন হবে। তো এখানে আমাদের কোন গ্রাফটা বেশি খাড়া হবে, ঠিক আছে, কোনটা বেশি স্টিপার হবে সেটা আমরা বের করতে চাই। তো একটা গ্রাফ স্টিপ হবে কিনা, বেশি স্টিপ হবে না কম স্টিপ হবে সেটা বোঝার ওয়ে হচ্ছে, বা খাড়া বেশি হবে না কম হবে সেটা বোঝার ওয়ে হচ্ছে যে এইখানে কোনো একটা ট্যানজেন্টের স্লোপ কীরকম। ধরো আমি যদি এইখানে একটা ট্যানজেন্ট আঁকি, আর ধরো আমাদের, আমি তো এইটার গ্রাফ কীরকম হয় আগেই বলি, এটার গ্রাফ হয় দেখতে এরকম। তো এই অ্যাডায়াবেটিকে এটা কি বেশি খাড়া না, মানে বেশি স্টিপ না এই রাস্তাটা? সো এইটা বেশি খাড়া কেন? কারণ তুমি যদি ওই একই পয়েন্টে এখানে আরেকটা ট্যানজেন্ট দেখো, ওইটার স্লোপ এইটার থেকে কি হবে, বেশি হবে না কম হবে বলো তো? মানে এই ট্যানজেন্টটার স্লোপ আর এটার স্লোপ কি বেশি না কম? এটা বেশি, কারণ এখানে স্লোপ দুইটাই হচ্ছে নেগেটিভ স্লোপ, ঠিক আছে? তো ওর নেগেটিভ স্লোপ, মানে এখানে ওর স্লোপটা হচ্ছে বেশি আর কি, সোজা কথা ওর স্লোপটা বেশি আর এটার স্লোপ কি কম, বুঝা গেছে? আচ্ছা, তার মানে একটা যে কোনো একটা ফাংশনের স্টিপনেসটা মানে আমরা বলতে পারি হচ্ছে তার যে কোনো একটা পয়েন্টের ট্যানজেন্টের স্লোপ কীরকম সেটা দেখে। এখন যে কোনো ফাংশনের ট্যানজেন্টের স্লোপ কীভাবে বের করে আমরা অনেকবার দেখছি এই প্রসেসটা। মানে এখানে যদি আমি একটা ট্যানজেন্টের স্লোপ বের করতে চাই, এটা কীভাবে বের করবা? ট্যানজেন্টটা কীভাবে আঁকবা, বা ওই স্লোপটা তুমি বের করবা কীভাবে? ডিফারেন্সিয়েশন করবা। সোজা হিসাব, এইখানে এই যে পি, এই যে ফাংশনটা আছে, তুমি যদি ভি এর রেসপেক্টে পিকে ডিফারেন্সিয়েশন করো তাহলে কি ট্যানজেন্টের স্লোপ আসবে। যেমন ওই যে আমরা যখন ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম দেখছিলাম, এটা ধরো এস, এটা হচ্ছে টি, এখানে ট্যানজেন্টের স্লোপটা অ্যাকচুয়ালি কি ডিডিটি অফ এস, আর ওইটাই কি আমাদের ভেলোসিটি, তাই না? সো এইখানেও তাই। এখন এইখানে আমাদের ইকুয়েশন হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু কে। তো এইখানে আমি দেখি ডিডি ভি অফ পি কত আসে। সো আমি বোথ সাইডে ডিডি ভি করি, ডিডি ভি অফ পিভি ইজ ইকুয়াল টু ডিডি ভি অফ কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কত? 0। আর এখানে হচ্ছে ডিডি ভি অফ পিভি, আচ্ছা এমনে না, ধরো পি ইজ ইকুয়াল টু কত? কে বাই ভি। তাহলে ডিডি ভি অফ পি কত? ডিডি ভি অফ কে বাই ভি। কে কি কনস্ট্যান্ট, আর ডিডি ভি অফ 1/v কত? -1/v স্কয়ার। এইসব ডিফারেন্সিয়েশন তো বুঝো কোথায়? হ্যাঁ, ওইভাবেও করা যেত, আমি জাস্ট একটু সহজভাবে দেখালাম, ঠিক আছে? সো এটার স্লোপ কত আসছে? এখানে ট্যানজেন্টের স্লোপ -k/v স্কয়ার, ঠিক আছে? আর এইখানে ট্যানজেন্টের স্লোপ কত আসবে? সো ওইটার জন্য আমার এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করা লাগবে, তাই না? পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে পি ইজ ইকুয়াল টু কত? কে বাই ভি টু দি পাওয়ার গামা, বা কে ইন্টু ভি টু দি পাওয়ার মাইনাস গামা। তাহলে ডিডি ভি অফ পি কত? কে ইন্টু মাইনাস গামা ইন্টু ভি টু দি পাওয়ার মাইনাস গামা -1। সো এটা আসে কত? আচ্ছা দাঁড়াও, পিভি টু দি পাওয়ার গামা হচ্ছে কনস্ট্যান্ট, সো পি হচ্ছে এত, ডিডি ভি অফ পি হচ্ছে এত। তো এরকম আসার কথা না, একটু ওয়েট। আচ্ছা, এখানে কে এর ভ্যালুটা বসাও। কে ইজ ইকুয়াল টু কত? পিভি না, আর এটা হচ্ছে ভি স্কয়ার, তো কত আসে এটা? -p/v। আর এইখানেও তুমি কে এর ভ্যালু বসাও, কে কত? পিভি টু দি পাওয়ার গামা,
এটা হচ্ছে মাইনাস গামা, আর এটা হচ্ছে ভি টু দি পাওয়ার মাইনাস গামা মাইনাস ওয়ান। কত আসে? পি ইন্টু মানে মাইনাস গামা ইন্টু পি ইন্টু বাই ভি। এটা আসছে না? এখানে এইটা ডিফারেন্সিয়েশন করলে এটা আসে। এই যে এখানে মাল্টিপ্লাই করো, ভি টু দি পাওয়ার গামা ইন্টু ভি টু দি পাওয়ার মাইনাস গামা মাইনাস ওয়ান কত? ভি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আর পি পি থাকলো আর মাইনাস গামা এখানে থাকলো, আর কে এর জায়গায় পি ভি টু দি পাওয়ার গামা লিখছি, কারণ এখানে কে তো এইটা, বুঝা গেছে? আবার এইখানে এই পাশে কে হচ্ছে পিভি, সো ওই পিভি লাস্টে লিখছি। তো দেখো তো এইখানে স্লোপটা হচ্ছে মাইনাস পি বাই ভি, আর এইখানে স্লোপটা কত? মাইনাস পি বাই ভি ইন্টু গামা। তো কোনটা বড় এখানে? এটা বড় না? সো এর জন্য আমাদের এই গ্রাফটা কি বেশি স্টিপার। সো আমরা এখানে একটা এমসিকিউতে আসার মতো কোশ্চেন লিখে রাখি, অ্যান অ্যাডিয়াবেটিক কার্ভ, অ্যান অ্যাডিয়াবেটিক পিভি কার্ভ is gamma times steeper than an isothermal PV curve. মানে অ্যাডিয়াবেটিক প্রসেসের গ্রাফটা অনেক খাড়া হয়, ঠিক আছে? গামা টাইমস খাড়া হয়। ক্লিয়ার এটা? সো এটা এমসিকিউতে প্রায় আসে যে অ্যাডিয়াবেটিক কার্ভ কত টাইমস, এটা কত টাইমস স্টিপার দেন আইসোথার্মাল। সো এটা হচ্ছে গামা টাইমস। ওকে, আচ্ছা। তারপর ধরো আমি যদি এখানে একটা গ্যাসের জন্য এরকম দুইটা গ্রাফ আঁকি, অনেক সময় এরকম কোশ্চেন এমসিকিউতে দেয় যে ধরো এখানে একটা পিভি গ্রাফ আঁকলাম, দুইটা পিভি গ্রাফ আঁকলাম, ঠিক আছে? একটা হচ্ছে একই গ্যাসের জন্য, একটা হচ্ছে এরকম আর একটা হচ্ছে এরকম। এই দুইটার মধ্যে কোনটা আইসোথার্মাল আর কোনটা অ্যাডিয়াবেটিক? এই দুইটার মধ্যে উপরেরটা হচ্ছে আইসোথার্মাল আর নিচেরটা অ্যাডিয়াবেটিক, ঠিক আছে? কারণ অ্যাডিয়াবেটিকটা বেশি স্টিপ, ঠিক আছে? এরকম। আচ্ছা, সো আমাদের এই ইসের জন্য অ্যাডিয়াবেটিক প্রসেসের সাথে রিলেটেড যা যা ছিল ওইগুলো কভার হয়ে গেছে। এখন আমরা দেখব লাস্ট একটা টপিক, সেটা হচ্ছে অ্যাডিয়াবেটিকের জন্য ওয়ার্ক কীভাবে বের করতে হয়। আচ্ছা, একটু আগের পড়াশোনা একটু করি, আবার একটু দেখাই। এটা হচ্ছে আইসোবারিকে ওয়ার্ক কত? ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ডেল ভি, তাই না? পি ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান। আইসোকোরিকে ওয়ার্ক কত? আইসোকোরিকে ওয়ার্ক হচ্ছে 0, কারণ এখানে ভলিউমটা চেঞ্জই হয় না। আইসোথার্মালে ওয়ার্ক কত? এনআরটি লন ভি টু বাই ভি ওয়ান। ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু এনআরটি লন ভি টু বাই ভি ওয়ান। আরেকভাবে এটাকে লেখা যায়, আইসোথার্মাল প্রসেসে তো অ্যাকচুয়ালি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি অ্যাপ্লিকেবল, তাই না? সো এখান থেকে কি তুমি বলতে, মানে আইসোথার্মালে তো অ্যাকচুয়ালি বয়েলস ল অ্যাপ্লিকেবল, পিভি সমান সাম কনস্ট্যান্ট। সো তুমি এইটা তো জানো যে তাহলে ভি হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু পি। তাহলে ভি টু বাই ভি ওয়ান আর পি ওয়ান বাই পি টু সেম জিনিস না, যদি ইনভার্সলি প্রপোর্শনাল হয়? সো এটাকে তুমি এভাবেও দেখতে পারো, এনআরটি লন পি ওয়ান বাই পি টু। বুঝছি এটা? এখন আসি অ্যাডিয়াবেটিক প্রসেসে ওয়ার্ক কীভাবে বের করবো। আচ্ছা, অ্যাডিয়াবেটিক প্রসেসের ফর্মুলাটা আগে লেখো। ফর্মুলাটা বেশ টাফ মনে রাখা। ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু এন আর ডিভাইডেড বাই 1 মাইনাস গামা T2 বাই T1। আচ্ছা, এটা হয়তো গামা মাইনাস 1, আমার ঠিক মনে নেই, ঠিক আছে? অর এটা হচ্ছে 1 বাই 1 মাইনাস গামা P2 V2 মাইনাস P1 V1। আচ্ছা, এটা 1 মাইনাস গামা না গামা মাইনাস 1 আমরা একটু ডিরাইভ করেই দেখি। আমার অ্যাকচুয়ালি অনেক আগে করছি তো আমার মনে নেই। তো এখন এই জায়গাতে দেখো, অ্যাডিয়াবেটিক প্রসেসের জন্য dq ইজ ইকুয়াল টু হচ্ছে du প্লাস dw, বাট dq হচ্ছে 0। তো এখান থেকে dw কত? মাইনাস du। আর
তোমার ডিডাব্লিউ হচ্ছে মাইনাস ডিইউ, এখন ডিইউ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস এন সিভি ডিটি, রাইট? এটা হচ্ছে মাইনাস এন সিভি ডিটি। সো আমি যদি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে এখানে অ্যান্সারটা চলে আসার কথা। তো আচ্ছা, একটা জিনিস আমি দেখাইতে একটু ভুলে গেছি, একটু সাইডে লেখো। সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর না? আর এটাকে যদি তুমি বোথ সাইডে সিভি দিয়ে ডিভাইড করো তাহলে কি আসবে? সিপি বাই সিভি মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু আর বাই সিভি। সো গামা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু আর বাই সিভি, রাইট? তাহলে গামা মাইনাস ওয়ান হচ্ছে আর বাই সিভি, তাহলে সিভি ইজ ইকুয়াল টু কত? আর বাই গামা মাইনাস ওয়ান, বুঝা গেছে? সো এখানে সিভির জায়গায় তুমি কত লিখতে, এটাও একটা ফর্মুলা, অনেক সময় এটাও আমি দেখছি এমসিকিউতে আসে যে সিভি ইজ ইকুয়াল টু নিচের কোনটা? আর বাই গামা মাইনাস ওয়ান। ঠিক আছে, মুখস্থ করার দরকার নেই, একটু বের করে নিবা। মাইনাস এন সিভি হচ্ছে আর বাই গামা মাইনাস ওয়ান, আর এটা হচ্ছে ডিটি। সো আমি যদি ডিডাব্লিউকে ইন্টিগ্রেশন করি তাহলে আমি কি পাবো? টোটাল ওয়ার্ক পাবো। আর আমি যদি ডিটিকে ইন্টিগ্রেশন করি তাহলে আমি টেম্পারেচারের চেঞ্জটা পাবো। তো আমার ইনিশিয়াল টেম্পারেচার T1, ফাইনাল টেম্পারেচার T2। সো এটা হচ্ছে মাইনাস এন আর, ডিটিকে ইন্টিগ্রেশন করলে কি আসে? টি, আর দেন T2 আর T1 বসালে কি পাওয়া যায়? T2 মাইনাস T1, শেষ। আর এখানে এই যে গামা মাইনাস ওয়ান, সো এই মাইনাস আর গামা মাইনাস ওয়ান মিলে আবার ওয়ান মাইনাস গামা। আমি এটা অ্যাকচুয়ালি মেমোরি থেকে বলছি, বাট ডিরাইভ করেও আসলে ওইটাই আসে। ঠিক আছে, সো অ্যাডায়াবেটিক প্রসেসের ওয়ার্কের ফর্মুলা হচ্ছে এটা, এনআর বাই ওয়ান মাইনাস গামা T2 মাইনাস T1। এখন একটা জিনিস খেয়াল করো, এই এনআরটাকে যদি আমি ভিতরে পাঠাই, মাল্টিপ্লাই করে দিই, তাহলে তুমি কি পাবা? এনআর T2 পাবা না? আবার এই এনআরটাকে যদি তুমি ভিতরে T1 এর সাথে পাঠাও তাহলে কি পাবা? এনআর T1 পাবা না? এখন এইখানে তো পিভি ইজ ইকুয়াল টু এনআর টিতে অ্যাপ্লিকেবল, মানে এইটা যে কাজ করে না তা না, এটাও কনস্ট্যান্ট, আবার পিভি টু দি পাওয়ার গামাও কনস্ট্যান্ট, মানে এখানে দুইটাই কনস্ট্যান্ট। ঠিক আছে, সো আমরা তো আইডিয়াল গ্যাসের ল থেকে জানি যে এনআরটি ইজ ইকুয়াল টু হচ্ছে পিভি। সো এনআর T2 মানে কি? P2 V2, আর এনআর T1 মানে কি? P1 V1, বুঝা গেছে? এখন এইখানে আমরা এটা একভাবে প্রুফ করছি, এটা আরেকভাবে করা যায়, আমি ওটা দেখাই। এখানে কারো কোনো কোশ্চেন আছে? সেই ফর্মুলা মুখস্থ করবা, ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু এনআর বাই ওয়ান মাইনাস গামা। আচ্ছা, টাইম শেষ হয়ে গেছে। আচ্ছা, এইটা ইউজুয়ালি অন্য আরেকটা ওয়েতে প্রুফ করা হয়, সেটা হচ্ছে এরকম যে ডিডাব্লিউ তো আমরা জানি, ডিডাব্লিউ হচ্ছে পিডিভি। ওকে, ডিডাব্লিউ হচ্ছে পিডিভি। এখন এইখানে পিভি টু দি পাওয়ার গামা কি? একটা কনস্ট্যান্ট, রাইট? সো পি ইজ ইকুয়াল টু কত? কে বাই ভি টু দি পাওয়ার গামা। সো এখানে আমি ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু লিখতে পারবো কে বাই ভি টু দি পাওয়ার গামা ডিভি। ঠিক আছে, এখন তুমি বোথ সাইডে ইন্টিগ্রেশন করো, এভাবেও করতে পারবা। আমি অল্টারনেট আরেকটা অ্যাপ্রোচ দেখালাম যে ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু কে হচ্ছে কি? একটা কনস্ট্যান্ট, সো এটাকে তুমি বাইরে নিলা, আর ইন্টিগ্রেশন ডিভি আর ভি টু দি পাওয়ার গামা যদি নিচে থাকে ওইটা অ্যাকচুয়ালি হচ্ছে উপরে ভি টু দি পাওয়ার মাইনাস গামা। এখন এটার ইন্টিগ্রেশন কি? ভি টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস গামা প্লাস ওয়ান। এখন এখানে তোমার V1 বসাতে হবে আর V2 বসাতে হবে। আচ্ছা, কে ইন্টু এখানে ওয়ান মাইনাস গামা আসে একটা, এই যে ওয়ান মাইনাস গামা, এখান থেকে ভি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা মাইনাস V1 টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা। এখন তুমি এখানে একটা ট্রিকি পার্ট আছে, সেটা হচ্ছে তুমি এখন এই কেটাকে দুইটার সাথে আগে মাল্টিপ্লাই করো। সো কে ইন্টু V2 টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা, ওয়ান মাইনাস গামা মাইনাস কে ইন্টু V1, তো ডিভাইডেড বাই এত। আচ্ছা, ওয়ান মাইনাস গামাটা বাইরেই রাখা যেত। আচ্ছা, এখন কে অ্যাকচুয়ালি কে? পিভি, তাই না? সো যখন ভলিউম V2, ওই সময় তুমি কেটাকে P2 V2 টু দি পাওয়ার গামা লিখতে পারো না? মানে কে তো আসলে পিভি টু দি পাওয়ার গামা। এখন ভলিউম যদি V2 হয় তখন কে এর ভ্যালু কত লিখবা? P2 না, K2 না, P
P2 V2 টু দি পাওয়ার গামা, P2 V2 টু দি পাওয়ার গামা, এখানে আগে থেকে আছে V2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা মাইনাস, আবার এইখানে কে কে কত লিখবা, P1 V1 টু দি পাওয়ার গামা, আর এখানে আবার 1 মাইনাস গামা, আর দেন এখানে 1/1 মাইনাস গামা, এখানে আসে P2 V2 মাইনাস P1 V1 ডিভাইডেড বাই 1 মাইনাস গামা, এটাই আমার ডেল ডট। ক্লিয়ার? সো এখানে এই যে V2 ইন্টু V2 টু দি পাওয়ার গামা ইন্টু V2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা কত, শুধু V2, যে পাওয়ার প্লাস হয়, ঠিক আছে? সো এটা কি অ্যাডিয়াবেটিক প্রসেসের? হ্যাঁ, এটা এই যে অ্যাডিয়াবেটিক প্রসেসের ওয়ার্ক। সো আমাদের এই চ্যাপ্টারে যা যা ছিল অলমোস্ট শেষ, জাস্ট হচ্ছে দুইটা টপিক বাকি, কার্নো ইঞ্জিন, রেফ্রিজারেটর, আর হচ্ছে আরেকটা আছে এনট্রপি, ঠিক আছে? এছাড়া আমাদের সবই শেষ, আর এক ক্লাস লাগবে প্রবাবলি। আচ্ছা, এনট্রপিটাও আজকে দেখি, কারণ এখনো টাইম আছে। আচ্ছা, এনট্রপিকে হচ্ছে আমরা এস দিয়ে ডিনোট করি, ক্যাপিটাল এস। আচ্ছা, এনট্রপি কি অ্যাকচুয়ালি? সো এনট্রপির ডেফিনেশনটা এখানে লেখো। এনট্রপির ডেফিনেশন হচ্ছে দ্য ইনএবিলিটি অফ গেটিং any work from a system is called entropy. কোন একটা সিস্টেম থেকে তুমি ওয়ার্ক না পাওয়ার, মানে ওইখান থেকে যে আর ওয়ার্ক পাবা না, সেইটার একটা মেজারমেন্ট হচ্ছে এনট্রপি। সো একটা সিস্টেমের এনট্রপি যত বেশি, সে তত বেশি স্টেবল, মানে তুমি ওইখান থেকে আর কোনো এনার্জি এক্সট্র্যাক্ট করতে পারবা না, ঠিক আছে? একদম এনট্রপি যদি ম্যাক্স হয়ে যায়, তখন তুমি ওইখান থেকে কোনো এনার্জি বা ওয়ার্ক বের করে আনতে পারবা না, ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে এনট্রপির একটা ডেফিনেশন। এনট্রপির অনেকগুলো ডেফিনেশন আছে। তারপর ডেফিনেশন 2, সেটা হচ্ছে মেজারমেন্ট অফ কেওয়াস, মেজারমেন্ট অফ কেওয়াস অফ এনি সিস্টেম is called entropy. Okay, measurement of chaos of any system is called entropy. কোন একটা সিস্টেমের মানে chaos কতখানি, সেইটার একটা মেজারমেন্ট হচ্ছে এনট্রপি। আচ্ছা, এখন কথা হচ্ছে এইসব ডেফিনেশন থেকে তুমি বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি এনট্রপি জিনিসটা কি। তো আমি অ্যাকচুয়ালি ডেফিনেশন থেকে না এসে আমি খুব ইজি কিছু এক্সাম্পল দিয়ে বোঝাবো যে এনট্রপি অ্যাকচুয়ালি কি বোঝায়। এখন নেচারে যত তোমার স্পন্টেনাস প্রসেস আছে, ঠিক আছে? নেচারে যত স্পন্টেনাস প্রসেস, যেমন একটা স্পন্টেনাস প্রসেসের কথা যদি বলি, যে আমি যদি এখানে এই কলমটাকে ছেড়ে দিই, এটা নিচে পড়বে, তাই না? গ্র্যাভিটি। তারপর আরেকটা হচ্ছে, ধর আমি একটা ওয়ার্ম অবজেক্ট নিলাম, একটা গরম অবজেক্টের সাথে একটা ঠান্ডা অবজেক্ট নিলাম, তো হিটটা কোন দিকে ট্রান্সফার হবে? গরমটা থেকে ঠান্ডায়, তাই না? সো এইগুলো কেন এইভাবেই হয়, উল্টাটা কেন না? সেটার রিজন হচ্ছে এই এনট্রপি। তো এখন এখানে নেচারে যত স্পন্টেনাস প্রসেস আছে, সব কিছুর টার্গেট হচ্ছে একটাই, যে এনট্রপির চেঞ্জটা যাতে পজিটিভ হয়, মানে আগে থেকে যত এনট্রপি ছিল, ফাইনাল এনট্রপি যাতে তার থেকে বেশি হয়, ঠিক আছে? একটা এক্সাম্পল দিয়ে বলি। আর তার আগে আমরা দেখি যে এনট্রপির ম্যাথমেটিক্যাল ডেফিনেশন থেকে। এনট্রপির ম্যাথমেটিক্যাল ডেফিনেশন হচ্ছে DS ইজ ইকুয়াল টু dQ/T। কোন একটা সিস্টেম, তার টেম্পারেচার ধরো T, সে যদি ওই টেম্পারেচারে DQ অ্যামাউন্ট হিট অ্যাবজর্ব করে বা ছেড়ে দেয়, তাহলে এনট্রপির চেঞ্জ হচ্ছে DS। ধরো এখানে একটা অবজেক্ট আছে, তার টেম্পারেচার হচ্ছে T, এই মোমেন্টে সে কী করলো, DQ অ্যামাউন্ট হিট বাইরে থেকে অ্যাবজর্ব করলো, তাহলে তার এনট্রপি বাড়বে কত, DS। আবার ধরো একটা অবজেক্টের টেম্পারেচার এখন T, সে DQ অ্যামাউন্ট হিট বাইরে বের করে দিল, তাহলে তার এনট্রপি কমে যাবে কতখানি, DS, ঠিক আছে? সো DS ইজ ইকুয়াল টু dQ/T। তাহলে এনট্রপির ইউনিট কি বলো তো?
জুল পার কেলভিন। এন্ট্রপির ইউনিট হচ্ছে জুল পার কেলভিন। আচ্ছা, এখন আমরা ওই এক্সপ্লেনেশনটা দেখব যে কেন ধরো এই যে একটা ওয়ার্ম অবজেক্ট আর একটা কোল্ড অবজেক্টকে যদি আমি কানেক্ট করি, এটা কেন গরমটা থেকে ঠান্ডাতে হিটটা ফ্লো হয়, ঠিক আছে? সেটা রিজন হচ্ছে এই যে আমরা বললাম যে কোনো স্পন্টেনাস প্রসেসের টার্গেট একটাই, ডেল এস গ্রেটার দ্যান 0, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে আসি যে এটার প্রুফটা কীভাবে করবো। আচ্ছা, একটু ওয়েট। আচ্ছা, সো এটার ডিএস ইজ ইকুয়াল টু যে ডিকিউ বাই টি, এটা দিয়ে আমরা বুঝতে পারবো যে কিভাবে একটা তোমার ওয়ার্ম অবজেক্ট থেকে কেন কোল্ড অবজেক্টের দিকেই হিটটা যায়। তো সাপোজ এখানে আমি এরকম দুইটা অবজেক্ট নিলাম, দুইটা একদম আইডেন্টিক্যাল অবজেক্ট, যাতে আমাদের এক্সপেরিমেন্টটা ফেয়ার হয় পুরোপুরি, ঠিক আছে? এইটার টেম্পারেচার হচ্ছে T1, এইটার টেম্পারেচার হচ্ছে T2। এখানে T1 ইজ গ্রেটার দ্যান T2, দ্যাট ইজ T1 এর টেম্পারেচার হচ্ছে বেশি, ওকে? এখন এখানে যদি আমি এটাকে সামহাউ ধরো কানেক্ট করলাম, একটা ওয়্যার দিয়ে কানেক্ট করলাম, বা সামহাউ হিটটা ফ্লো হওয়ার একটা সুযোগ করে দিলাম। এখন আমরা কি দেখছি যে ইউজুয়ালি ওয়ার্ম থেকে এই কোল্ডে হিট যায় না। সো আমি অ্যাজিউম করলাম এইখান থেকে এইখানে হিট ফ্লো হইল ডিকিউ অ্যামাউন্ট। আচ্ছা, তাহলে ফার্স্ট অবজেক্টটার জন্য চিন্তা করো। ফার্স্ট অবজেক্টটার জন্য সে কি হিট তোমার অ্যাবজর্ব করছে না ছেড়ে দিচ্ছে? তাহলে তার এন্ট্রপির চেঞ্জটা কি নেগেটিভ, কারণ সে যদি ছেড়ে দেয় তাহলে ডিকিউ হচ্ছে তার জন্য নেগেটিভ, আর তাহলে তার এন্ট্রপি কি কমে গেছে। সো আমরা বলতে পারি ওর জন্য এন্ট্রপির চেঞ্জ হচ্ছে তোমার DS1, আর এটা কত মাইনাস ডিকিউ বাই T1। ক্লিয়ার? বুঝছো? এটা মাইনাস কেন দিছি? কারণ ও হিটটা ছেড়ে দিছে। আচ্ছা, সেকেন্ড অবজেক্টের জন্য ও হিটটা কি অ্যাবজর্ব করছে নাকি ছেড়ে দিছে? অ্যাবজর্ব করছে। সো ওর জন্য এন্ট্রপির চেঞ্জটা কি প্লাস। সো এখানে প্লাস, বাট ও ওই সেম অ্যামাউন্ট হিটই কিন্তু অ্যাবজর্ব করছে, ডিকিউ বাই T2। সো এখন এই পুরোটা হচ্ছে তোমার সিস্টেম, তাই না? আমরা যতটুক নিয়ে এক্সপেরিমেন্ট করি, যে কোনো ফিজিক্স এক্সপেরিমেন্ট যতটুককে নিয়ে করি সেটা আমার সিস্টেম, আর বাকি সব হচ্ছে সারাউন্ডিংস। সো এখানে এই পুরো সিস্টেমটার টোটাল এন্ট্রপি চেঞ্জ কত? দুইজনের আলাদা আলাদা এন্ট্রপি চেঞ্জ। সো এটা হচ্ছে DS1 প্লাস DS2। DS1 এর ভ্যালু কত? মাইনাস ডিকিউ বাই T1, আর DS2 এর ভ্যালু কত? ডিকিউ বাই T2। আচ্ছা, এখন ডিকিউ কমন নাও তো। এখানে যদি আমি DS এর ভ্যালু বের করি, ডিকিউ যদি কমন নেই তাহলে কি পাওয়া যাবে? 1/T2 মাইনাস 1/T1, রাইট? এখন T2 কি T1 এর থেকে ছোট না? তাহলে এই ফ্র্যাকশনটা কি এটার থেকে বড় না? তাহলে এটা কি একটা পজিটিভ কোয়ান্টিটি না? তাহলে এখানে এই যে 1/T2 হচ্ছে T1 থেকে ছোট, রাইট? তাহলে 1/T2 হচ্ছে 1/T1 থেকে বড়। সো বড়টা থেকে ছোটটা সাবট্রাক্ট করলে তুমি একটা পজিটিভ কোয়ান্টিটি পাবা। সো এখানে ডিএস এর ভ্যালুটা ওভারঅল কি আসছে? গ্রেটার দ্যান 0। সো এই যে দেখো, একটা ন্যাচারাল প্রসেস, একটা স্পন্টেনাস প্রসেস, এখানে এন্ট্রপির চেঞ্জটা কি হয়েছে? গ্রেটার দ্যান 0। ইনফ্যাক্ট শুধু এই প্রসেসেই না, সব ন্যাচারাল প্রসেসেই, সব স্পন্টেনাস প্রসেসেই এন্ট্রপি তোমার গ্রেটার দ্যান 0, অ্যান্ড পুরো ইউনিভার্সের এন্ট্রপি কন্টিনিউয়াসলি বাড়তেছে, ঠিক আছে? এইখানে এই যে হিটের ফ্লোটা কতক্ষণ হবে? যতক্ষণ দুইটার মধ্যে টেম্পারেচার ইকুয়াল না হয়, তাই না? সো অ্যাকচুয়ালি পুরো ইউনিভার্সের সব প্রসেসই এই প্রিন্সিপাল ফলো করেই হচ্ছে। আমরা যে কেমিস্ট্রিতে বিভিন্ন রিয়াকশন পড়ি না, যেমন ধরো আমরা দেখি যে সোডিয়াম আর হচ্ছে ক্লোরিন, এই দুটা হয়ে NaCl ফর্ম করে, রাইট? এইটা কিন্তু খুব স্পন্টেনাসলি হয়, বাট উল্টাটা কিন্তু হয় না। NaCl নিজে ইচ্ছা করে ভেঙে কখনোই Na আর Cl বানাবে না, আনলেস তুমি বাইরে থেকে হিট দাও বা কোনো একটা রিয়াকশনে ওকে রাখো তখন। সো এই যে কেন রিয়াকশনটা এইদিকেই হয়, কারণ এই দিকে হইলে এটার এন্ট্রপির চেঞ্জটা, নিট এন্ট্রপি চেঞ্জটা প্লাস হবে, ঠিক আছে? সো আসলে সব কিছুর রিজনই এন্ট্রপির পজিটিভ চেঞ্জ, ওকে? সো অ্যাকচুয়ালি যে কোনো স্পন্টেনাস প্রসেসের
মেইন রিজন মানে স্পন্টেনিয়াস প্রসেসে যেটা হয় সেটা হচ্ছে ডেল এস গ্রেটার দ্যান 0 হয়, ঠিক আছে? আচ্ছা, এখন ইউনিভার্সের সব প্রসেসে কি অ্যাকচুয়ালি এন্ট্রপি বাড়াচ্ছে কন্টিনিউয়াসলি। আমি যদি পুরো ইউনিভার্সের কথা চিন্তা করি, আমাদের এই সব কিছু এন্ট্রপি কন্টিনিউয়াসলি বাড়তেছে। তো এক সময় কি হবে, এন্ট্রপি একদম ম্যাক্সিমাম হবে। আর সেটা কখন হবে, যখন সবার মধ্যে টেম্পারেচার ইকুয়াল হয়ে যাবে। তো ওইটাকে বলা হয় হিট ডেথ অফ ইউনিভার্স। এখানে সাইডে লেখো হিট ডেথ অফ ইউনিভার্স, মানে একদম সব কিছু সেম টেম্পারেচারে চলে আসবে, 0 কেলভিনে চলে আসবে। 0 না, সরি, সব কিছু হচ্ছে সেম টেম্পারেচারে চলে আসবে। ওইটাকে বলা হয় হিট ডেথ অফ ইউনিভার্স। ওই সময় এন্ট্রপি হচ্ছে ম্যাক্সিমাম হবে, হাইয়েস্ট। ওকে, তখন আর মানে একবার যদি এই তোমার এন্ট্রপি ম্যাক্সিমাম হয়ে যায়, তখন আমি আর কোনো ওয়ার্ক পাবো না, মানে আর কোনো দুইটা অবজেক্টের মধ্যে আমি হিটের ফ্লো পাবো না, ঠিক আছে? আর হিটের যদি ফ্লো না হয়, হিট তো ওয়ান টাইপ অফ এনার্জি, এনার্জি যদি ফ্লো করতে না পারো তাহলে তোমার ওইখান থেকে ওয়ার্কও করতে পারবা না, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা নেক্সট দিন আরও ডিটেলসে দেখবো না, আজকে এই পর্যন্তই রাখি। এন্ট্রপির আরও কয়েকটা জিনিস আছে। হ্যাঁ, এন্ট্রপি ম্যাক্সিমাম, কারণ সব প্রসেসই তো এন্ট্রপি বাড়াচ্ছে। ধরো আমি এই যে কলমটা এখান থেকে ছাড়লাম, এন্ট্রপি একটু বাড়লো। তো এইভাবে সব প্রসেস যখন একসময় শেষ হবে তখন এন্ট্রপিটা কি ম্যাক্সিমাম হবে, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই হবে। এন্ট্রপি হিট ডেথ অফ ইউনিভার্স কত ট্রিলিয়ন ইয়ার্স পরে মেবি হবে, এটা আছে, একটা হিসাব আছে। আচ্ছা, কারণ এটা হইতেই হবে, কারণ ধরো সব কিছুই তো আসলে মানে হিটের ফ্লো হচ্ছে সব জায়গায়। এক সময় তো হিটের ফ্লোটা শেষ হইতেই হবে। এক সময় সান যে আমাদের হিট দিচ্ছে ওইটাও শেষ হবে। তো এক সময় সব কিছুরই সবাই অ্যাকচুয়ালি একসময় ইকুইলিব্রিয়ামে আসবে, আর তখন এই এন্ট্রপিটা ম্যাক্সিমাম হবে, আর তখন পুরো ইউনিভার্সের কেওস হবে ম্যাক্সিমাম, বুঝা গেছে? আচ্ছা, আজকে ফিজিক্স এই পর্যন্তই রাখি।